ভালো করে। নমস্কার, আমার নাম প্রদীপ লোহ। আমি অ্যাকচুয়ালি এক্স ইন্ডিয়া প্লেয়ার, ফুটবল প্লেয়ার। আমি শাস্ত্রীজির কাছে বহু বছর ধরে আসছি এবং এত উপকার, মানে আমি আমার লাইফে, আমার ফ্যামিলিতে এতজনকে মানে নিয়ে এসেছি আমি, মানে উপকার পেয়েছি, মানে চিন্তা করা যায় না, অসম্ভব। মানে আমার নিজের মেয়ে, তার জন্য এখন এসেছি। তার আগেও আমি নাতিদের নিয়ে এসেছি, তাদেরও কাজ হয়েছে। এবং তারা যে বাচ্চা পড়াশোনা করতে পারছিল না, সেইভাবে পুরো কনসেন্ট্রেট করতে পারছিল না, সেখান থেকে সেই বাচ্চা শাস্ত্রীজি আমার বাবা এমন একটা জিনিস দিলেন। আমরা তো এইসব জিনিস বলতে পারবো না, উনি যেটা শক্তি দেয়, ওনার যেটা দেওয়া, সেটা দেওয়ার পরে সেই বাচ্চা, সেই আমার নাতি 4টে লেটার পেল মাধ্যমিকে। 2.5 মাস আগে আমার শালির মেয়ে, মানে আমি আমার মেয়ের মতন, এবং আমাকে ছোটি বাবা বলে, তার কাছে, বাবার কাছে নিয়ে এসেছিলাম। সেখানেও মেয়েটা একটা ইয়েতে আটকে গেছিল, সিএতে। তাতে বাবার কাছে আসার পরে এমন একটা জিনিস বাবা দিলেন, সেখান থেকে ও একেবারে বেরিয়ে গেল এবং একটা কোম্পানিতে জয়েন করেছে, একটা বিদেশি কোম্পানি, সেখানে রয়েছে। এখন তার মানে স্টার্টিং স্যালারি হচ্ছে 71,000, জাস্ট 3 মাস হয়েছে। আমি থ্যাংক ইউ আমার বাবার কাছে, যার জন্য আমরা এত বছর ধরে আসছি। অজস্র ধন্যবাদ বাবাকে আমরা সবাই বলি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো যে এই সামনেই যে 7.5 চলছে, এই 7.5 দেখুন কুফল তো কিছু আছে, আপনারা জানেন। 29শে মার্চ 2025, 29শে মার্চ 2025 রাত 9টা 44 মিনিটে অলরেডি শনি ঢুকে গেছে বা যাবে বা যাচ্ছে কোথায়? মীন রাশিতে। এই মীন রাশি, মকর রাশির 7.5 বছর প্রত্যেকের কিছু না কিছু খারাপ গেছে, আপনারা জানেন, আমরাও জানি। যাদের চলেছে তারা মকর রাশি, তারা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। অনেক আমার জ্যোতিষ বন্ধু অনেকেই বলছেন 7.5 ভয় খাওয়ার কিছু নেই। আমি এই যে বলছি, কমেন্ট অনেকে লিখছে আপনি তো ভয় খাইয়ে গেলেন। এই যে 7.5 যে এত কাণ্ড কারখানা, এটা তো সাইড এফেক্ট আছেই। তাহলে ভালো এফেক্ট কী আছে? ভালো এফেক্ট যেমন সব কিছুর কিছু ভালো আছে, সাইড এফেক্টেরও কিন্তু কিছু আছে। শনির 7.5 নিয়ে এত মানুষ পাগল কেন? আমরা তো ক্ষুদ্র জ্যোতিষী একজন, কিছুই জানি না এতটা। জ্যোতিষ একদম সমুদ্রের মতো জ্যোতিষের বিস্তার, তার থেকেও বেশি। আমরা জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষু। যেটুকু শিখেছি, পড়েছি, জেনেছি, গুরুদেবের আশীর্বাদে যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করি। কিন্তু আমরা নিজেরা দেখেছি, আমার কর্কট রাশি যখন আমার 7.5 চলেছিল, আমার কি হয়েছে আমি জানি। তা আমি নিজে তো প্রত্যক্ষদর্শী, পরোক্ষদর্শী এবং আপামর আমার কাছে প্রায় 17 লাখ 18 লাখ লোক দেখেছে আমার জীবনে। তা আমি তো জানি তাদের 7.5 কি হয়েছে। আমার এক্সপিরিয়েন্সটা প্রচুর আছে, হেভি এক্সপিরিয়েন্স। বহুদিন থেকে এই জগৎটার সাথে আছি। 7.5 বলছে কিছু হবে না, 7.5 অনেক হয়। 7.5 কি হয় আপনারা জানেন? গুরুজন স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়। 7.5 গুরুজন স্থানীয় মানুষদের ক্ষতি হয়। 7.5 যাদের চলবে, তাদের ছোট ভাই বা নিচু, তাদের থেকে বয়স কম, তাদের কোনো ক্ষতি নেই, তার নিজের কিন্তু ক্ষতি হতে পারে। এই 7.5 নিয়ে কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে আপনাদের 7.5 কখন কি এফেক্টটা হয়। আমাদের শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে বলছে 7.5 দেখুন কিছু 7.5 চললেই কিন্তু যে বিরাট কিছু হবে তা না। মেষ রাশির যাদের 7.5 চলবে তাদের মধ্যভাগটা ঘাতক বলছে, মানে বিভিন্ন ক্ষতি হতে পারে, মধ্যভাগটা ঘাতক। মানে 7.5 যাদের মেষ রাশি, তাদের এখন ভাবনার কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। কিন্তু 2.5 বছরে পেরোনোর পর তাদের কিন্তু শুরু হয়ে যাবে তাদের বিপদ আপদগুলো। এখন 7.5 ফেজ চলবে 29শে মার্চের পর, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। ভয়ের হবে মেষ রাশির যেমন বলছে ঘাতক হচ্ছে মধ্যভাগটা, বৃষ রাশির বলছে প্রারম্ভ ঘাতক। বৃষ রাশি যখন চলবে দেখবেন প্রথমেই কিছু ধাক্কা দেবে। মিথুন রাশির বলছে মধ্য ঘাতক, যখন মিথুন রাশি চলবে আর কি। এটা একটা লিস্ট পেয়েছি, আপনাদের জানাচ্ছি বা আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের তুলে ধরছি। কর্কট রাশির যখন ঘাতক আবার, দেখুন কর্কট রাশি আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। তো কর্কট রাশির আবার কি দুটো বলছে,
বলছে কর্কট রাশির মধ্যভাগ এবং অন্তভাগ, শেষের দিকে আর মাঝের দিকে, মানে 7.5 মানে 2.5 বছর কিছু হবে না, 2.5 বছর মাঝের 2.5 বছর, আর শেষ অন্তভাগ মানে শেষের দিকে। কর্কট রাশির দুটো, মানে কর্কট রাশির 7.5টা ভীষণ একটা ভয়ঙ্কর। সিংহ রাশির বলছে আরম্ভ আর মধ্য, এটা বলছে জ্যোতিষশাস্ত্র, মিলিয়ে নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে 7.5 চললে দেখবেন আরম্ভ, মানে প্রথম 2.5 বছর ডিস্টার্ব যাবে। একটা 7.5 বছর তো মানুষের যেতে পারে না, তাহলে তো পাগল হয়ে যাবে মানুষ যদি খুব খারাপ যায়। এই রাশির যে ক্লাসিফিকেশনটা আপনাদের বললে অনেক উপকারে লাগবে আপনাদের। এটা জ্যোতিষতন্ত্রের অমোঘ একটা তথ্য আপনাদের তুলে ধরছি, যেটা সাধারণত কোনো জ্যোতিষী এত সুন্দর করে বলেনি। যদি আমার অনুষ্ঠানটা দেখে বলে, আপনি ভালো বুঝিয়ে বলেন, আপনি পরিষ্কার বলেন, স্পিডে বলেন, আমরা বুঝতে পারি, এক্সাম্পল দিয়ে আমি বলি সবসময়, এবং বলার মধ্যে ধরনটা আপনার আলাদা, এটা বলে অনেকে বলে, অনেকে আমার থেকেও জ্ঞানী লোক আছে, সেটা কথা না, কিন্তু অনেকে এসে বলে আমাকে, যার ফলে আমি বুঝতে পারি চেম্বারের হল। তো সেই জায়গায় বলবো যে তো এইভাবেই চলছে, এইভাবেই কাজ করছে, এই ব্যাখ্যাগুলো দেওয়া মানে বিরাট ব্যাপার। তুলা রাশির অন্তঘাতক, মানে শেষের দিকে বলছে। বৃশ্চিক রাশির বলছে মধ্য এবং অন্ত। বৃশ্চিক রাশি যাদের 7.5 চলেছে মধ্যের দিকে এবং শেষের দিকে ডিস্টার্বটা বাসে, মানে আগামী, মানে যখন চলবে 2.5 বছর বাদ দিয়ে 5.5 বছর তাদের ডিস্টার্ব যাবে। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে বলছে আরম্ভটা এবং মধ্যঘাতকটা। মকর রাশির ক্ষেত্রে বলছে মধ্যঘাতক। মকর রাশি যে মাঝের দিকটা গেছে সেখানে ভীষণ কিন্তু খারাপ গেছে। কুম্ভ রাশির এখন চলছে, কুম্ভ রাশির বলছে সম্পূর্ণভাবে মধ্যভাগে ঘাতকটা বলছে। কুম্ভ রাশির যে 7.5টা মধ্যভাগে, মানে এখন যে কুম্ভ রাশির চলছে জায়গাটা, এখন জায়গাটা খুব ক্রুশিয়াল টাইমটা, গোলমাল এখন কিন্তু ডিস্টার্ব হতে পারে। যদিও কুম্ভ রাশির অধিপতি শনি বিশেষ কিছু ক্ষতি করবে না, তপন শাস্ত্রীর এটা এক্সপিরিয়েন্সের কথা বলছি। কুম্ভ রাশি মকর রাশির ক্ষেত্রে 7.5 যেটা অন্য রাশির ক্ষেত্রে ক্ষতি করে দেয়, আমি বারবার বলছি কর্কট রাশি সিংহ রাশি যতটা ক্ষতি করেছে কুম্ভ রাশি মকর রাশির অতটা করেনি, কিন্তু জ্বালাবে, কিন্তু যন্ত্রণা দেবে। শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। শনি একদম নাড়াচাড়া দিয়ে শেষের কিনারায় পৌঁছাবার ফেরত দেয়, রাহু যেমন শেষ করে দেয়। কুম্ভ রাশির ক্ষেত্রে এটা বললাম। এরপর মীন রাশির বলছে অন্তঘাতক। মীন রাশির ক্ষেত্রে বলছে লাস্টের দিকে, যাদের মীন রাশিতে ঢুকলো ভয়ের কিচ্ছু নেই। 5 বছর টুকটাক গোলমাল ছাড়া হবে না। যে 7.5 মানে 5 বছর মানে 2.5 বছর পর মীন রাশির 7.5 সেই জায়গাটা প্রকটভাবে রূপ নেবে, প্রকটভাবে কিন্তু খারাপ হতে পারে। আর মেষ রাশির মধ্যভাগ, মেষ রাশির এখন ঠিক আছে 2.5 বছর 7.5 বছর চলবে, তো মেষ রাশির এখন 7.5 বছর 7.5 চলবে, 29শে মার্চের পর 7.5 বছর। আর মীন রাশির চলবে 5 বছর, আর কুম্ভ রাশির চলবে 2.5 বছর। তাহলে কি বললাম, মেষ রাশির হচ্ছে মধ্যভাগটা বলছে ভীষণ ঘাতক, মানে দেরি আছে, মানে বিরাট। এমনি তো 7.5 কিছু ক্ষতি টুকটাক হবেই, মধ্যভাগটা আমি বলে দেবো এর পরে। মধ্যভাগ অনেক দেরি, 2.5 বছর বাদে এখন। আর মকর রাশির বলছে তো হয়ে গেল, মকর রাশির মধ্যভাগে যাওয়া রয়েছে। কুম্ভ রাশির বলছে মাঝামাঝি জায়গাটা একটু ডিস্টার্ব আছে, আর মীন রাশির বলছে শেষের দিকে। অত ভয়ের কিছু নেই। 7.5 চললে কি করতে হবে, আপনারা এই কাজগুলো যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। 7.5 বলছে যে প্রত্যেকের ক্ষেত্রে বলবো সর্ষের তেল দান করতে বলছে, শনিবার প্রতি শনি মন্দিরে সর্ষের তেল। 7.5 যে গোলমালগুলো সেগুলো কাটবে। যাদের 7.5 চলছে তাদের ক্ষেত্রে বলবো প্রতি শনিবার সর্ষের তেল দান করুন, খুব ভালো হবে। আর প্রতিদিন সূর্যের উপাসনা করুন, মানে সূর্য প্রণামটা প্রতিদিন করবেন। যাদের মীন রাশি, মেষ রাশি এবং কুম্ভ রাশি, মকর রাশি আমি ধরছি না, তাদের ক্ষেত্রে বলবো শনি যন্তম বলে একটা যন্তম পাওয়া যায়। সেই যন্তমটা আপনারা যদি গুগলে পারেন একটু সার্চ করে বার করে নেবেন, তার থেকে প্রিন্ট করিয়ে সেটা যদি বাঁধিয়ে সুন্দর করে রাখতে পারেন, সেখানে রেখে একটু ধূপ ধুনো দিতে পারেন, তাহলে কিন্তু একটু গুগল জ্বালাবেন। অথবা শনি যন্তম যদি মনে হয় আমার থেকে নিতে পারেন, আমার কাছে আমি দেবো, আমার শোরুম আছে, শোরুমেও পাওয়া যায়। আর প্রত্যেকের উদ্দেশ্য বলছি যাদের 7.5 চলছে, অষ্টমুখী 8মুখী রুদ্রাক্ষ একটা ধারণ করুন। আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, বলবেন কোথায় পাওয়া যায় বা কোথা থেকে কিনে। 8মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, শনির 7.5 অশুভ দোষটা কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে। চীনাবাদাম বলছে বিতরণ করতে, কোথাও গেলেন ওটা 1 কিলো চীনাবাদাম সবকে খাইয়ে দিলেন,
বা কোনো জায়গায় শনিবার একটা মন্দিরে অনেক লোকজনটা বাদাম কিনা একটা জায়গার মধ্যে রেখে একটু খেতে দিলেন, দারুণ ফল, দারুণ ফল। চীনাবাদাম বলছে দান করতে বা খাওয়াতে। কুমারীদের মানে যাদের কুমারী মানে যাদের রজস্বলা হয়নি সেই সব বাচ্চা মেয়েদের চকোলেট দান করতে বলছে প্রতি শনিবার, বা কিছু মিষ্টি দ্রব্য খাবার দিতে বলছে। এগুলো পালন করুন, দেখবেন অনেক ভালো হবে। প্রবাহমান জলে গঙ্গার ঘাটে যেমন বাংলা মদ একটা কিনে নেবেন দোকান থেকে, কিনে প্রবাহমান গঙ্গার জলে যখন প্রবাহমান যখন মানে ঠিক খেয়াল রাখবেন বা জেনে নেবেন, যখন জোয়ার আসছে, জোয়ারের আপনি হাঁটু পর্যন্ত জলে নামলেন বা একটু জলে নামলেন, পায়ে একটু ভিজিয়ে নেবেন, জলটাই ভিজিয়ে গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরের ওখানে ঘাটে যাবেন, একটু জলে নেমে বোতলে ছিপটা খুলে ঢকঢক করে প্রবাহমান জলে ওটা ঢেলে দেবেন। একদম শনি সাড়ে অশুভ দোষ থেকে কিন্তু আপনারা কিন্তু বাঁচতে পারবেন। ঘোড়ার নাল বা নৌকার পেরেক, যেখানে নৌকা চলেন ওখান থেকে বাঁধিয়ে নিয়ে আসুন, একটা পেরেক নিয়ে আসুন, ভালো করে বাঁধিয়ে মাঝের আঙুলে পড়ুন। শনিবার ফুল নিরামিষ খাবেন, শনিবার মাছ মাংস ডিম খাবেন না। যাদের সারাসাতি চলছে বিপদ থেকে, বা যাদের মদ্যপান করার অভ্যাস, শনিবার মদ্যপান করবেন না। দেখবেন সাড়ে সাতির দোষটা আপনার কতটা ভালো হয়। কোনো জায়গায় মন্দির ভেঙে গেছে, লোহার কিছু ফ্রেম লাগবে, স্টিলের কিছু লাগবে, লোহার ফ্রেম দিয়ে মন্দিরটা বাঁধিয়ে দেন, বা লোহার গ্রিল দরজাটা দান করুন শনিবার, মানে শনি যাদের সাড়ে সাতি চলবে তারা কিন্তু এটা করুন, ভীষণ কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এটা কিন্তু করলে আপনাদের কিন্তু ভালো ফল হবে। যাদের সাড়ে সাতি চলছে, কালো কুকুরকে খাওয়ান প্রতি শনিবার। কোনো ব্রাহ্মণকে একটু বিউলির ডাল দান করুন শনিবার। হনুমান মন্দিরে গিয়ে যে মেটে সিঁদুরটা, হনুমানের যে মন্দিরটা আছে সেই মন্দিরে কিন্তু চড়ান, মন্দিরটা গিয়ে ওই সিঁদুরটা চড়াবেন, দেখবেন অনেক ভালো হবে। শুকনো নারকেল নদীতে ভাসিয়ে দেন, শুকনো নারকেল। মহামৃত্যুঞ্জয় জপ করুন প্রতিদিন, ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন। যদি না পারেন গুগলে সার্চ করে নেবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা পাঠ করুন। শনি মঙ্গলবার কোনো পুকুরের ধারে, যেসব পুকুরে মাছ আছে, আটার ডেলি পাকান, যে আমরা ময়দা আটা খাই, একটা ডেলি নিয়ে একটু টুকটুক করে দেবেন, মাছে খাবে। শনির অশুভ প্রভাব থেকে বাঁচবেন, সাড়ে সাতির দোষ থেকে বাঁচবেন। কিন্তু আরেকটা কাজ ভয়ঙ্কর করতে পারেন যাদের শনির সাড়ে সাতি চলছে, নারকেল নেবেন, নারকেলের মধ্যে দেখবেন একটা দাগ আছে, নারকেলের মালার মধ্যে যে দাগ আছে সে দাগটাকে একটু ফুটো করবেন নারকেলটাকে, তার মধ্যে তিল আর গুড়, কৃষ্ণ তিল আর গুড় দিয়ে ভরে দেবেন, দিয়ে বলছে আপনার বাড়ির ঈশান কোণে 1 হাত গর্ত করে পুঁতে দেবেন। বাড়ি যদি না থাকে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের নিচে চলে আসবেন। ফ্ল্যাটটা আপনি 5 তলায় আছেন, নিচে এসে আপনি নিজে হাতে করবেন, মানে বিরাট ব্যাপার। অথবা গঙ্গার ঘাটে গিয়ে পুঁতে দেন, আপনি নামছেন তার বাঁ দিকে পুঁতবেন। আর বাড়ি নিজেদের থাকলে ঈশান কোণে পুঁতবেন। ফ্ল্যাটের মধ্যে যদি জায়গা থাকে, ফ্ল্যাটের মধ্যে আপনি নিচে এসে আপনি কাজটা করবেন, মানে আপনার ফলটা ভালো হবে, ভীষণ ভালো হবে। শনিবার অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন। এই কাজগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। মন্দিরে যখন যাবেন শনিবার, অন্তত মন্দিরের সামনে জুতো খুলবেন না, অনেকটা দূরে জুতো খুলবেন। সে যে কোনো মন্দিরে যান, যাদের সাড়ে সাতি চলবে, এটা করুন, খুব ভালো হবে। বিশেষ করে গরুর থেকে যদি মহিষ পান, মহিষ মানে মোষ গরু আছে না, মোষকে যদি আপনি রুটি গুড় খাওয়াতে পারেন, নিজের হাতে রুটি পাকিয়ে হাতে দিলেন, মোষটা আপনার হাত থেকে খেলো, মানে এত ভালো সাড়ে সাতির যে কেসটা, মানে যা ডিস্টার্বটা চলছে সেটা আপনার সব কেটে যাবে, দেখবেন প্রচণ্ড ভালো হবে। এই মানে ভীষণ ভালো এই কাজগুলো করুন। কারণ উপায় থেকে বাঁচার জন্য ছোট ছোট টটকাগুলো আপনাকে দিলাম। আর সামনে আমি চলে যাচ্ছি তারাপীঠে, আপনারা জানেন 28-এ যজ্ঞ আছে আমার। ওই দিন যাদের মকর রাশি, মীন রাশি, যাদের কুম্ভ রাশি, তারা কিন্তু অশুভ দোষ কাটানোর জন্য এটা 64 উপাচার দিয়ে সাড়ে সাতির দোষটা বিশেষভাবে কাটানোর একটা ব্যবস্থা করা হয়েছে। 29-এ পড়ছে, 28-এ যজ্ঞ, তার আগে যদি কাটিয়ে নেন তাহলে আপনার জীবনে অশুভ দোষটা আর জীবনে কোনোদিন আসবে না। এটা করুন, সাড়ে সাতির অশুভ দোষগুলো থেকে বাঁচবেন, ভীষণ একটা ভালো হবে, ভীষণ ভালো আপনারা থাকবেন।
সাড়ে সাথে ভয়ের কিছু নেই, কাজগুলো করুন, খুব ভালো হবে। পিতামাতার শরীরের দিকে একটু চিন্তা ভাবনা রাখবেন, রোগ জ্বালা দেখা দিলে এগুলো কিন্তু একটু সামলাবেন, একটু ডাক্তার দেখিয়ে নেবেন। সাড়ে পিতামাতার খুব ক্ষয়ক্ষতি হয়, সাড়ে বন্ধু বিচ্ছেদ হয়, সাড়ে কি বলবো, নিজের লোকের সাথে মনোমালিন্য হয়, গুরুজন স্থানীয় ব্যক্তিদের প্রাণহানি হয়। তো এই সাড়ে এতগুলো হয়, সাড়ে দোষ যেগুলো বললাম ওগুলো যদি করেন। আর শনির গুরু দক্ষিণা কালী, কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা জপ করুন প্রতিদিন। আর কি করবেন, শনির বীজটা পাঠ করুন। প্রাং প্রিং নমঃ, প্রাং প্রিং প্রৌং স শনেশ্চরায় নমঃ। নমঃ প্রাং পয়রফলা আকার 59, প্রিং পয়রফলা দীর্ঘ 59, পয়রফলার ঔকার 59, প্রাং প্রিং প্রৌং স হচ্ছে দন্তস্ব বিসর্গ, শনেশ্চরায় নমঃ। প্রাং প্রিং প্রং স শনেশ্চরায় নমঃ 8 বার করে পাঠ করুন প্রতিদিন, সকাল সন্ধ্যা যদি পারেন ভালো, নাহলে সন্ধ্যাবেলা পাঠ করুন প্রতিদিন। এটা শনিবার 108 পাঠ করলে খুব ভালো হয়। জপ করার নেম হচ্ছে 16, 64, 32, 108। যাদের সাড়ে চলছে, যদি 108 পাঠ করেন সাড়ে অশুভ দোষ থেকে বাঁচবেন। প্রাং প্রিং প্রং স শনেশ্চরায় নমঃ। কিছুই না, একটা কৌটোর মধ্যে মটর কলাই বা ছোলা কলাই কিনে নেবেন, 108টা কলাই ঢুকিয়ে রাখবেন ওর মধ্যে। 100 গ্রাম কিনে নিলে 108টা ওটা রাখলেন সাইডে, একটা হাতে নেবেন, একটা হাতে রাখবেন। প্রাং প্রিং প্রং স শনেশ্চরায় নমঃ একটা, আবার একটা কলাই নেবেন, তাহলে 108টা আমরা গুনতিও হয়ে গেল। আমাদের জীবনে চলতে গেলে কিন্তু আমরা যে বাঁচি, আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলি 21,600 বার। প্রত্যেকটা মানুষ 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের জীবনটা চলছে। 21,600 বার মানে 2 শূন্য কেটে দিলে 216। 21,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস চলে। 2 শূন্য যদি কেটে যায় 216, 216 অর্ধেক হচ্ছে 108। 108 জপের কিন্তু মেন নিয়ম। আর কি বলছে, 16, 64, 32, 108। যদি না পারলে 8 করবেন, সময় থাকলে 16 করবেন, 64 করবেন, 32 করবেন, নাহলে সবচেয়ে শ্রেষ্ঠ পাঠ হচ্ছে 108। আমাদের অনেক পাঠ করতে হয়, কিন্তু আমরা তো এই জগতে কিছুটা আছে, আমাদের 1008 করতে হয়, 2100 বার করতে হয়, 1600 বার করতে হয়। এগুলো আমাদের জবগুলো কিছু শোধন কাজকর্ম যাদের এত দিই আমরা রেজাল্ট, এগুলোর জবগুলো করতে হয়। আপনাদের জবটা 108, মানে বিরাট জব। 108টা করুন, যেভাবে জপের নিয়ম বলে দিলাম ওই জপটা করুন, খুব ভালো হবে। এবং শনির সাড়ে অশুভ দোষ থেকে আপনারা কিন্তু বাঁচবেন। ভয়ের কিচ্ছু নেই, জপগুলো করুন। পিতামাতাকে প্রতিদিন প্রণাম করুন। পিতা হচ্ছে রবি, সূর্য। শনির পিতা রবি, সুত পুত্র শনি। রবি সুত শনি, রবির পুত্র হচ্ছে শনি। অতএব বাবার শরীর ভালো রাখতে যাদের সাড়ে চলছে, তারা প্রতিদিন পিতাকে সম্মান করুন আর পিতাকে প্রণাম করুন, অন্তত প্রতি শনিবার। আর ডেলি করলে বিশাল শুভ ফল। পিতামাতাকে প্রণাম করুন, তাহলে আমাদের শনি ভালো থাকবে। শনি রবি একসাথে থাকলে খুব ভালো হয়, মানে ভালো না, সরি, শনি রবি যদি এক ঘরে থাকে একসাথে ভালো না। শনির ঘর, শনির মানে শনি আছে কারোর হয়তো কোথায়, শনি হয়তো মকরের ঘরে আছে কি কুম্ভের ঘরে আছে, আর রবি তার পরের ঘরটায় আছে, মিনের ঘরে আছে, এটা কিন্তু ভালো। কিন্তু শনি রবি একসাথে থাকা খুব খারাপ। এরা বাপ বেটা একসাথে থাকতে পারেন, ত্যায্য পুত্র করে দিয়েছে। মানে আমরা বাপ বেটাই মিলছে না, দেখবেন শনি রবি যাদের এক ঘরে আছে পিতা পুত্রের ভাব নেই। যেসব জাতক জাতিকাদের শনি রবি এক ঘরে বসে আছে, যে কোনো ঘর হোক, দেখবেন তাদের সংসারে অশান্তি। শনিচন্দ্র যাদের এক ঘর আছে, দেখবেন তাদের স্কিনের প্রবলেম।
মিলিয়ে নেবেন আমার কথা। শনি মঙ্গল যাদের এক ঘরে আছে তাদের বাস্তু প্রবলেম, মিলিয়ে নেবেন আমার কথা। শনি রবি এক ঘরে থাকা খুব ক্ষতি, হার্টের প্রবলেম হবে, পিতা পুত্রের মধ্যে সংঘাত বাঁধবে। এই নিয়ে গল্প বললে বুঝতে পারবেন। শনি হচ্ছে কোনো কারণে বাপ বেটা একসাথে ছিল, কোনো কারণে শনি রবি এক ঘরে আছে, পিতা পুত্রের মধ্যে ঝগড়া, পিতাও টিকতে পারছে না, মায়ের সঙ্গে বৌমা বিয়ে দিয়েছে, ছেলের বঞ্চে না আছে না, নানা রকম ডিস্টার্ব হয়ে বাপ বেটা প্রচণ্ড ঝগড়া হয়ে বাপ বললো এটা আমার ঘর, তুই বেরিয়ে যা আমার ঘর থেকে, তোকে আমি কোনো সম্পত্তি দেবো না, কিচ্ছু দেবো না, তুই তেজ্য পুত্র করলাম। ছেলে তো বৌমাকে নিয়ে রাগ তাপ করে বেরিয়ে গেল, কোনো একটা পাশেরই একটা জায়গাতে ভাড়া নিয়ে ছেলে আছে। কিন্তু বাবা তো সে তার কষ্টটা কত হচ্ছে যে ছেলেকে তাড়িয়ে দিলাম। তার মানে একসাথে থাকলে ঝগড়া হচ্ছিল, যেই ছেলে অন্য জায়গায় ওই একই পাড়ার ওই পাড়াতে ভাড়া আছে, কিন্তু বাবা মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, কি হলো ছেলেকে তাড়িয়ে দিলাম, আমরা বুড়ো বুড়ি কি করবো, ছেলে থেকেও নেই, ছেলে রইল, বিশাল কষ্টে আছে বাবা। একসাথে থাকলে ঝগড়া হচ্ছিল, তারপর আস্তে আস্তে বাবা সামলে নিয়েছে, দিব্যি আছে, ছেলে অন্য জায়গায় ভাড়া আছে, বাবা যা আছে, কিন্তু বাজারটা একটা। তার মানে পাশাপাশি পাশের ঘরে থাকলে কিন্তু ভালো। যখন ছেলে বাজার করছে বাবাও বাজারে গেছে, দুজনে দেখা হচ্ছে, বাবা কি ভাবছে ছেলেকে দেখে, কথা হয়তো হলো না, না ছেলে বাজার হাট করছে মানে ছেলে ভালো আছে, বাবার প্রশান্তি শান্তি প্রচণ্ড একটা তৃপ্তি। কিন্তু দুপক্ষই ভালো আছে, ও বউনি আছে, চাকরি বাকরি করছে, আছে ভাড়া আছে, ঠিক আছে, বাবাও বাজার হাট করছে তার স্ত্রীকে নিয়ে, মানে মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে বা বাড়ির মা আরও সদস্য নিয়ে দিব্যি আছে, দুজনে কিন্তু ভালো আছে। তাহলে একসঙ্গে থাকলে ঝগড়া হচ্ছিল, যেই চলে গেল অন্য ঘরে, ছেলে ভাড়া নিয়ে বাজার, ছেলে বাপকে দেখছে, বাবা ছেলেকে দেখছে, এই যে প্রশান্ত। অর্থাৎ শনি রবি এক ঘরে থাকলে পিতা পুত্রের সংঘাত হবেই, মিলে নেবেন আমার কথা। তো এইগুলো সব বাঁচানোর জন্য এই কাজগুলো যেগুলো বললাম করুন, খুব ভালো থাকবেন। নমস্কার, খুব ভালো থাকবেন। আরও নতুন নতুন তথ্য দেবো 7:30 থেকে বাঁচার, ভয়ের কিছু নেই, তবু বলবো ভয় আছে, সাবধান সতর্কতার মধ্যে থাকুন। খুব ভালো থাকুন, নমস্কার।